নমস্কার। খবরদার কথা নয়। রাজ্যে ব্যাপক বন্যা চলছে। আগরতলা শহরতলির জল নামতে শুরু করেছে, যেহেতু সারাদিন খুব একটা বৃষ্টি হয়নি ধরতে গেলে, সেজন্য জল নামতে শুরু করেছে। অমরপুর, বিলোনিয়া, কৈলাসহর এবং উদয়পুর, সর্বশেষ উদয়পুর, সেখানেও জলের পরিস্থিতি বা বন্যা পরিস্থিতি ভালো নয়, নতুন করে দেখা দিয়েছে সোনামুড়ায়। ভালো খবর হচ্ছে যে ডম্বুর জলপ্রপাতের যেখান থেকে জল ছাড়া হয় সেখানে জলের মাত্রা নামতে শুরু করেছে। নিয়ম হচ্ছে 76 মিটারের ওপরে হলে বা 74 মিটারের ওপরে হলে তারা জল ছাড়েন, সেটা প্রায় 71-এর কাছাকাছি চলে এসেছে। এখন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব না। এনডিআরএফ চলে এসেছে, সরকারের যারা কাজকর্ম করেন তারা করছেন, তারা মতো করুন। কিন্তু কালকে রাতেও অনেক রাত পর্যন্ত আমি পশ্চিমের যিনি জেলাশাসক তাকে দেখেছি রাস্তায়, আমি নিজেও রাস্তায় অনেকক্ষণ ছিলাম। এখন আমাদের দায়িত্ব অনেকটা কম, প্রশাসন দেখছেন। আমরা এই নিয়ে কথা বলবো না। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরজি কর মেডিকেল কলেজ। সেই কলেজের ঘটনা আপনারা সবাই জানেন, আমরা এর আগেও অনুষ্ঠান করেছি। সুপ্রিম কোর্ট নিজে থেকেই স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা নিয়েছেন, যদিও এই রাজ্যের অভিজিৎ দে সম্পর্কে সুপ্রিম কোর্ট কোনো কিছু মন্তব্য করেনি, জানেন কি না তাও জানি না। কিন্তু এই মামলাটার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট এসছে, তাদের নির্দিষ্ট কিছু কথাও বেরিয়ে এসেছে। আমরা এই নিয়েই আজকে এই দুর্যোগের দিনেও পুরুষোত্তমদাকে অনুরোধ করেছিলাম যদি কিছু সময় দেন। তিনি কিছুক্ষণের জন্য সময় বার করে আমাদের দিয়েছেন। রাজ্যের বিশিষ্ট আইনজীবী আপনাদের সামনে বসেছেন আমার বাঁ দিকে। পুরুষোত্তমদার কাছে সরাসরি চলে যায়। এই যে আরজি কর নিয়ে এর আগেও আমরা এখানে বসেছি, মোটামুটি আপনি যা বলেছিলেন সেই দিকেই যাচ্ছে। আন্দোলন, মানুষের কাছে আন্দোলনের কথা বলেছেন। তো এই জায়গাটাতে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা নিলেন, নেওয়ার পরিপ্রেক্ষিতে যে কথাবার্তাগুলি বেরিয়ে আসছে, আমার স্পেসিফিক দুটো প্রশ্ন। সুপ্রিম কোর্ট এটা নেওয়ার পরিপ্রেক্ষিতে কি কোনো কাজ হলো কি না, এক। 2 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট একটা টাস্ক ফোর্স গঠন করার কথা বললেন এবং টাস্ক ফোর্স গঠিতও হবে। এতে ডাক্তাররা নিরাপত্তা কতটুকু পাবেন? আর এই কাজটা তো আসলে করার কথা ছিল সরকারের, কেন্দ্রীয় সরকারের। সুপ্রিম কোর্ট বলার পরে কেন্দ্রীয় সরকারের নজরে গেল। তাহলে এই কেন্দ্রীয় সরকার যেভাবে চলে তাতে সবসময় কি সুপ্রিম কোর্টের এইভাবে সোমোটো ঢোকা কি কোনো কার্যকারিতা আছে? তাহলে ভোট সরকার প্রয়োজনটা কেন? আজকে আরজি কর বিচার চায়, আরজি কর নাই বিচার চাইছে। এই যে শব্দ বন্ধ, এর মধ্য দিয়ে সারা ভারতবর্ষ, ভারতবর্ষের বাইরে পৃথিবীর বিভিন্ন অংশে যারা ভারতীয়রা থাকেন, এমনকি পৃথিবীর বিভিন্ন অংশে ভারতীয় নন, বিভিন্ন দেশের মানুষ যারা এই ঘটনা জেনেছেন, শুনেছেন, মর্মাহত হয়েছেন, তাদের সবার আর্তি প্রকাশ পাচ্ছে। আমরা বিচার চাই, আমরা ন্যায় বিচার চাই, অপরাধীদের শাস্তি চাই। যারা এই জঘন্য হত্যাকাণ্ড, ধর্ষণ, অপরাধ, বর্বরতর অপরাধ সংগঠিত করলো, তাদেরকে ছাড় দেওয়া যাবে না, তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। এবং যারা এই পরিস্থিতির জন্য দায়ী প্রত্যক্ষ পরোক্ষভাবে, তাদেরকেও কাঠগড়ায় তুলতে হবে। এটাই হচ্ছে আরজি কর বিচার চাই, এই যে উই আর ক্রাইং ফর জাস্টিস, এর মূল কথা। এখন সুপ্রিম কোর্ট এই বিষয় নিয়ে মামলা গ্রহণ করেছেন। এটা স্বতঃপ্রণোদিত মামলা আমি ঠিক বলবো না, কারণ আমরা জেনেছি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং কলকাতার আরজি কর মেডিকেল কলেজেরই যারা চিকিৎসক, ছাত্র চিকিৎসক, স্নাতকোত্তর ছাত্র এবং চিকিৎসক, রেসিডেন্ট ডক্টর, তারা সুপ্রিম কোর্টে ইমেল করে সমস্ত ঘটনাগুলো জানিয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট মামলা নিয়েছে। এখন অবধি আজকেও সুপ্রিম কোর্টের মামলা শুনানি ছিল। আজকের আদেশ আমি দেখতে পেলাম। ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্ত কলকাতা পুলিশের হাত থেকে তুলে নিয়ে সেন্ট্রাল ব্যুরো অফ এজেন্সির কাছে দিয়েছে। ঘটনা ঘটেছে 9ই আগস্ট। এখন যেটা বেরিয়ে আসছে, আমার মনে আছে আমরা এখানেই বলেছিলাম প্রথম বসে, এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে, এই ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা সফল হয়নি ওই কলেজের ছাত্রছাত্রীদের সাহসী ভূমিকার জন্য।
এবং এখন দেখা যাচ্ছে এই যে আরজি করে এই মেডিকেল ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হলো, এরপর কর্তৃপক্ষ এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর, আরজিকর কলেজের অধ্যক্ষ, প্রিন্সিপাল সবাই তারা কিন্তু কোনো চেষ্টাই বাকি রাখেনি। তাদের চেষ্টা অনেকটা বোধহয় সফল হয়েছে। ঘটনার অনেক সাক্ষ্য প্রমাণ তারা লোপাট করতে পেরেছেন ইতিমধ্যে। এবং এই ধরনের ঘটনা, এটা তো শুনলে স্তম্ভিত হতে হয়, শুনলে রাগে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কথা। কারণ হচ্ছে সকালবেলা ডেড বডি পাওয়া গেল, একটি ছাত্রী, শিক্ষক, চিকিৎসক ছাত্রী, এই অবস্থা তার মৃতদেহ পাওয়া গেল। এফআইআর হলো রাত্রি 11টার সময়। হ্যাঁ, এবং এফআইআর হলো রাত্রি 11টার সময়। অস্বাভাবিক মৃত্যুর জন্য ইউডি কেস হলো। এবং কলকাতা পুলিশ কতটা নিচে নামতে পেরেছে। কলকাতা পুলিশ হচ্ছে অপরাধীদের সাথে যোগসাজশ করে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য কোনো চেষ্টাই বাকি রাখেনি। আজকে ঘটনাক্রম এটা স্পষ্ট হয়ে গেছে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং আমি বলবো, যারা ধর্ষণ করেছেন, যারা এই জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত করেছেন, তারা যেমন দোষী, ঠিক তাদেরকে যারা মদত দিয়েছে, যারা আরজি করে একটা কুৎসিত পরিবেশ তৈরি করেছিল, সমগ্র পশ্চিমবঙ্গে এখন ধর্ষকদের উল্লাসভূমিতে পরিণত হয়েছে। এবং আরজিকর ধর্ষকদের, লম্পটদের, দুর্নীতিবাজদের উল্লাস মঞ্চে আরজিকরকে বানানো হয়েছিল। তারা সবাই, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার সবাই এই ঘটনার জন্য সমভাবে দায়ী। এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে, এই নিয়ে লুকু ছাপা করার কোনো কারণ নেই। এবং কলকাতা পুলিশ কমিশন, এই লোকটা তো জেলে থাকা উচিত, এই লোকটার জেলে থাকা উচিত। এই লোকটা তথ্য প্রমাণ লোপাট করার জন্য যা করেছে যথেষ্ট। আজকে সুপ্রিম কোর্টে তো এই যে এত বড় বাঘা আইনজীবী কপিল সিবাল, হি ইজ এ ভেরি ভেরি এফিশিয়েন্ট লয়ার, ভারতবর্ষের সেরা 5 জনের মধ্যে একজন। উনিও গতকালকে, মানে গত দিন এবং আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে উনিও তো ভেবাচাকা খেয়ে যাচ্ছেন, উনি জবাব দিতে পারছেন না। কারণ রাজ্য সরকারের এমনই কেলেঙ্কারি তো ধামাচাপা দেওয়া যাবে না। আইনি যুক্তি দিয়ে, আইনি প্রতিভা দিয়ে এই কেলেঙ্কারি ধামাচাপা দেওয়া যায় না। বারবার প্রশ্ন উঠছে, একটা মৃতদেহ পাওয়া গেল, এখন আমরা জানতে পারছি মৃতদেহ কলেজে রেখে মা বাবাকে 3 ঘন্টা আটকে রাখা হয়েছিল। এবং মৃতদেহ সৎকার করেছে তৃণমূলের নেতারা, স্থানীয় বিধায়ক, কাউন্সিলর। শ্মশানকে দখল করে পরিজন 2-1 জনকে অনুমতি দিয়ে, বাকিদের ঘেঁষতে না দিয়ে রাতারাতি যুদ্ধকালীন তৎপরতায় শবদেহ সৎকার করেছে, যাতে পোস্টমর্টম রিপোর্ট দ্বিতীয়বার করা না যায়। এবং মৃতদেহ রেখে তারা সেখানে বসে 3 ঘন্টা 4 ঘন্টা মিটিং করেছে, স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করেছে, কি করে ধামাচাপা দেওয়া যায়, কি করে আত্মহত্যার গল্প সাজানো যায়, প্রথম আত্মহত্যাই বলে দেওয়া হয়, সবটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং এটা স্পষ্ট, এখন সুপ্রিম কোর্ট মামলা নিয়েছে। এবং সুপ্রিম কোর্টে যেটা বলছিলাম, কপিল সিবালের মতো এত বড় দিগ্গজ আইনজীবীও ভেবাচাকে যাচ্ছে, কোনো ব্যাখ্যা নেই। প্রিন্সিপাল কেন তৎক্ষণাৎ খুনের অভিযোগে মামলা করলেন না? ওরা তো সাধারণ মানুষ নন, ডাক্তার। যদি নকল করে ডাক্তারি পাস না করেন, ধরলাম পড়াশোনা করে পাস করেছেন, তারা বুঝতে পারেন এটা আত্মহত্যা না, এটা খুনের ঘটনা। কেন এফআইআর করলেন না? কেন মৃতদেহ 3 ঘন্টা আটকে রেখে কলেজের মধ্যে তারা মিটিং করলেন? তো এগুলো তো সুপ্রিম কোর্টে সব বেরিয়ে আসছে। এখন প্রশ্ন হলো, সুপ্রিম কোর্ট মামলা নিয়েছে, এখন সুপ্রিম কোর্ট দুটো জিনিস সুপ্রিম কোর্ট দেখছে আমার ধারণা। প্রথমত হলো, আরজি করে ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের সারা দেশেই, পশ্চিমবঙ্গে, ত্রিপুরাতে, ভারতবর্ষে নারীদের নিরাপত্তা, নারীদের সুরক্ষা আজকে ভয়ঙ্কর বিপদের মুখে। প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে নারীরা ধর্ষিত হচ্ছে সারা দেশে। এবং অধিকাংশ ক্ষেত্রে এগুলোর কোনো বিচার হয় না। অধিকাংশ ক্ষেত্রে আমরা হাতরাসের কথা জানি, আমরা বিলকিস বানোর কথা জানি। আজকে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে নারীদের বিরুদ্ধে যারা অপরাধ করে তাদের বিরুদ্ধে কামান দাগলেন, কিন্তু সেই প্রধানমন্ত্রী বিলকিস বানুকে এই জঘন্যভাবে যারা গণধর্ষণ করলো, এই ভয়ঙ্কর নারকীয় হত্যাকাণ্ড করলো, তাদেরকে রেমিশন দেওয়া হলো, তাদের সাজা মুকুব করে দিল গুজরাট সরকার। কোনো মন্তব্য করেন না, তখন ওনার ঠোঁট নড়ে না। সুপ্রিম কোর্টের নির্দেশে রিমিশন বাতিল হয়েছে। হাতরস নিয়ে কোনো কথা বলেন না, মণিপুর নিয়ে কোনো কথা বলেন না, তারা সিলেক্টিভ। এবং নারীদের ক্ষেত্রে সারা দেশে নারীদের নিরাপত্তা নেই। এবং হাসপাতালগুলোতে নারীদের নিরাপত্তা, চিকিৎসকদের, স্বাস্থ্যকর্মীদের, রোগীদের নিরাপত্তা বলতে কিছুই নেই। 12ই আগস্ট দেরাদুনে ঘটনা ঘটলো। আমরা জানি যে অরুণা
মুম্বাইয়ের একটি হাসপাতালে একজন নার্সকে গলায় চেইন বেঁধে ধর্ষণ করা হয়েছিল, তারপর সেই নার্স কোমায় চলে গিয়েছিল, 25 বছর কোমা থেকে কদিন আগে মারা গেছে। সারা দেশ সারা পৃথিবী তার ইতিহাস জানে, ঘটনা জানে, কিন্তু তারপরও আমাদের শিক্ষা হয়নি। যাদের চৈতন্য উদয় হওয়ার কথা তাদের চৈতন্য উদয় হয়নি। সেই কারণেই চিকিৎসকদের নিরাপত্তা বিপন্ন, সবচেয়ে বিভিন্ন কর্মক্ষেত্রেই নিরাপত্তা নেই, রাস্তাঘাটে নিরাপত্তা দূরের কথা। সেই কারণে সুপ্রিম কোর্টে যারা করছে, ন্যাশনাল টাস্ক ফোর্স করেছে, তারা সারা দেশে বিভিন্ন হাসপাতাল, চিকিৎসা প্রতিষ্ঠান, সেবা কেন্দ্র এগুলোতে কর্মরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগী তাদের সবার নিরাপত্তার বিষয় খতিয়ে দেখে রিপোর্ট দেবে। এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে তদন্তের কি হলো, আমার তো এটাই লাখ টাকার প্রশ্ন। সেটাই কলকাতা পুলিশ একজন সঞ্জয়কে ধরলো, প্রথম দিন ধরেছিল, এবং তখনই তো কলকাতা পুলিশের যে পুলিশ কমিশনার কি মিস্টার গোয়েল, উনি বলে দিলেন যে আমরা বলতে পারছি না একজনের কাজ না একাধিক জনের কাজ। এটা তো তখনই বোঝা যাচ্ছিল যে ডাল মে কুচ কালা হয়, যে কোনো লোক বলতে পারে এটা একজনের কাজ নয়। এখন সিবিআই তদন্ত নিয়েছে, এটাও তো অনেক দিন হয়ে গেল। তারপরও সিবিআই দফায় দফায় জিজ্ঞেস করছে, প্রিন্সিপালকে দফায় দফায় গ্রেপ্তার ডেকে এনে জিজ্ঞাসাবাদ করছে 8বার। আজকে দেখলাম তার পলিগ্রাফি টেস্ট করার জন্য শিয়ালদা কোর্টে আবেদন করা হয়েছে, কিন্তু হোয়াট ইজ দ্য ক্র্যাকডাউন হচ্ছে না কেন? এটাই তো $1,000,000 কোশ্চেন। যারা আজকে সুপ্রিম কোর্টের কাছেও আমার বিনীত নিবেদন, বিনীত আবেদন, সুপ্রিম কোর্ট ন্যাশনাল টাস্ক ফোর্স করেছেন, বড় কমিটি করেছেন, টাস্ক ফোর্স রিপোর্ট দেবে, ভালো কথা। আমরা জানি এরকম অনেক ভালো ভালো রিপোর্ট হয়, তারপরে রিপোর্টগুলো বাক্সবন্দি থাকে, সেটাও আমরা জানি। তবুও আমরা হতাশাগ্রস্ত নই, আমরা পজিটিভলি দেখছি যে রিপোর্ট দেবে ন্যাশনাল টাস্ক ফোর্স। আমরা আশা করব সেই রিপোর্ট যাতে ইমপ্লিমেন্ট হয় সেটাও সুপ্রিম কোর্ট দেখবেন। কারণ আমরা জানি এমন অনেক আদালতের নির্দেশে অনেক কমিটি গঠিত হয়েছে, অনেক কমিটি রিপোর্ট দিয়েছে, কিন্তু পরবর্তী সময় সেই রিপোর্টগুলো বীজ বা জলের নিচে থাকে। আরেকটা যেটা বড় প্রশ্ন এখানে, তদন্তের কি হলো? যারা আন্দোলন করছেন, সারা দেশ রাস্তায় নামছে, আমরা তো ন্যায় বিচার চাই। আমরা তো এই ঘটনার সাথে যারা যুক্ত পরোক্ষ প্রত্যক্ষভাবে তাদের নাগাল পেতে চাই। এখন অবধি কেন কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না? কেন? এটা তো রহস্য। এটা কি একটা রাজনৈতিক মোড় নিতে চলেছে? আপনি কি মনে করেন? আমার তো আমরা তো সোমবার পর্যন্ত বিরোধী দলনেতা সোমবার পর্যন্ত মুখ্যমন্ত্রীকে বলে দিয়েছেন যে পদত্যাগের টাইম। মুখ্যমন্ত্রী তো পদত্যাগ করা উচিত। নৈতিকতার ওনার নৈতিকতা আছে কিনা আমি জানি না। নৈতিকতা বোধ ওনার সবটাই মিথ্যাচারে পূর্ণ। ঠিক, ওনার পিএইচডি ডিগ্রি থেকে শুরু সবই মিথ্যাচারে পূর্ণ। একদম। ওনার নৈতিক বোধ থাকলে পদত্যাগ করা উচিত। এই মুখ্যমন্ত্রী কামদনির সময় কি ঘটনা করেছিল, পার্শ্বের সময় কি বলেছিল, কিন্তু আমার যেটা সবচেয়ে আমরা আশঙ্কিত, চিন্তিত, এত বড় একটা ঘটনা সুপ্রিম কোর্ট, ক্যালকাটা হাইকোর্টের তত্ত্বাবধানে তদন্ত হচ্ছে, সেই তদন্তের কেন অগ্রগতি হচ্ছে না? ঠিক, কেন তদন্ত ক্র্যাক করতে পারছে না? কেন শুধু কি সঞ্জয় যুক্ত? এই প্রিন্সিপালের বিরুদ্ধে তো এখন মৃতদেহ পাচারের অভিযোগ উঠছে। এই প্রিন্সিপালের বিরুদ্ধে এই হাসপাতালের ডেপুটি সুপার স্বাস্থ্য প্রচুর অভিযোগ করেছেন। আজকে পশ্চিমবঙ্গের এই ধরনের হাসপাতালগুলো একটা নরক হয়ে যাচ্ছে। সেখানে মেডিকেল ছাত্রদের ডিগ্রি বিক্রি করা হয় টাকা দিয়ে। যারা প্রিন্সিপালকে টাকা দিতে পারেন না তারা ডিগ্রি পান না। এগুলো শুধু একটা এই আর্যিকর ঘটনা, সারা পশ্চিমবঙ্গের ঘটনা এবং কম বেশি সারা দেশেরই ঘটনা। ঠিক, কম বেশি সারা দেশেরই স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে এই নরক বিদ্যমান। এবং যেটা সবচেয়ে আশঙ্কার বিষয়, এবং আমি আশা করেছিলাম সুপ্রিম কোর্টের আজকের আদেশে অন্তত সিবিআইকে বলবে যে এক্সপিডাইট দ্য ইনভেস্টিগেশন। আমি সুপ্রিম কোর্টের আদেশটা আমাকে কৌশিক পাঠিয়েছে, আমি পরে দেখলাম, কিন্তু সেখানে কিন্তু শুধু দুটো কথা বলা আছে। সুপ্রিম কোর্ট সিল্ড খামে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, সুপ্রিম কোর্ট আপনার কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, সিবিআই সুপ্রিম কোর্টে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, এবং সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতিরা পোস্টমর্টম রিপোর্ট এগুলো দেখেছেন। কিন্তু আদালতের সুপ্রিম কোর্টের আদেশে, মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে আমি একটা বাক্য খুব তন্ন করে খোঁজ করছিলাম। সুপ্রিম কোর্ট কোথাও কি বলল কি না যে সিবিআইকে ইউ এক্সপিডাইট দ্য ইনভেস্টিগেশন, কিংবা তদন্তের অগ্রগতি এখন অবধি কেন হয়নি এই নিয়ে কিন্তু কোনো পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের নেই। এটা আমাদের তো যেটা প্রশ্ন, ন্যাশনাল টাস্ক ফোর্স হবে ভালো কথা, নিরাপত্তা নিশ্চিত হবে ভালো কথা, সুরক্ষার জন্য কমিটি হবে ভালো কথা, কমিটি সুপারিশ করবে আরও ভালো কথা,
সুপারিশ কার্যকর হলে আরও ভালো কথা, কিন্তু যেটা সারা দেশ চাইছে, পশ্চিমবঙ্গবাসী চাইছে, আমরা চাইছি, বিশ্ব চাইছে যে অপরাধীদের চিহ্নিত করো, অপরাধীদের মদতদাতাদের চিহ্নিত করো, যারা তথ্য প্রমাণ সাক্ষ্য লোপাট করার চেষ্টা করেছিল, এভিডেন্স ডিস্ট্রাকশন, এটা কিন্তু একটা জঘন্য ফৌজদারি অপরাধ, তাদেরকে গ্রেপ্তার করো। বিনীত গোয়েলকে গ্রেপ্তার করো, অধ্যক্ষকে গ্রেপ্তার করো, এগুলো তো কিছু হচ্ছে না। এটা তো চিন্তার বিষয়। কেন আমি তো মনে খোঁজ করছিলাম, সুপ্রিম কোর্ট অন্তত এইটুকু বলবে, পুশ করবে সিবিআইকে, ডু ইট মোর এক্সপিডাইটলি, এটা তো পেলাম না। কালক্ষেপ হচ্ছে ইয়েতে। প্রশ্ন আমাদের সেকেন্ড এবং সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে ত্রিপুরা রাজ্যে তো যদি রেয়ার অফ দি রেয়ারেস্ট আমরা ধরি আরজি করটা, ত্রিপুরার যে শিক্ষক হত্যাটা সেটাও তো রেয়ার অফ দি রেয়ারেস্ট, কিন্তু ত্রিপুরার শিক্ষক হত্যার ব্যাপারে সুপ্রিম কোর্ট সুমোটো কোনো চিন্তা করলেন না, তার কাছে আদৌ গেছে কিনা তাও জানি না। শুনুন, সুপ্রিম কোর্ট সুমোটো নেননি, সুপ্রিম কোর্ট কাছে যায়নি। আর দ্বিতীয়ত তো সারা দেশে ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে, আর সুপ্রিম কোর্ট যেহেতু আরজিকর ঘটনাচক্রে, কলকাতা শহরে ঘটনাচক্রে আরজিকরের চিকিৎসক ছাত্রীরা তার অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছিল, ঘটনাচক্রে মিডিয়ার নজরে পড়েছিল। এটা আজকেটাই একটা সবার এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া যায়। যদি এটা আরজিকর না হয়ে উত্তরবঙ্গের কোনো গ্রামীণ হাসপাতাল হতো, কিংবা দক্ষিণ 24 পরগনার কিংবা সুন্দরবনে কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হতো, এটা ধামাচাপা পড়ে যেত কবি। ঠিক, তো সব ঘটনা তো আর এই আরজিকরের মতো ঘটনা অনেক ঘটছে, প্রতিদিন ঘটছে, সব ঘটনা তো এইভাবে সামনে আসে না, সুযোগ হয় না। আর বেলুনিয়ার ঘটনা, উদয়পুরের ঘটনা তো ভয়ঙ্কর ঘটনা। আমরা তো এখানে আপনাদের চ্যানেলেই সেই শিক্ষক মশাইয়ের অসহায় হতভাগ্য স্ত্রী শব্দবন্ধ হতভাগ্য ব্যবহার করতে আমার আপত্তি, কিন্তু হতভাগ্য তারা বলবো কী করে? একজন স্ত্রী, ওনার সাথে আমার কথা হচ্ছিল, এই অল্প বয়সী মেয়েটার কি সান্ত্বনা আছে? যদি স্বামী অসুস্থ অবস্থায় মারা যেত, যদি স্বামী দুর্ঘটনাগ্রস্ত হয়ে মারা যেত, একটা প্রস্তুতি থাকতো, সান্ত্বনা থাকতো। স্বামীকে বিনা অপরাধে স্ত্রীর চোখের সামনে ডেকে নিয়ে এইভাবে পিটিয়ে খুন করলো, স্ত্রী দেখলো। এই যে দুঃসহ যন্ত্রণার স্মৃতি, এই অল্প বয়সী মেয়েটিকে, মেয়েই বলবো, কিংবা অল্প বয়সী বধূকে সারা জীবন তারা করবে। তো আমি তো শুনলাম, পরবর্তী সময়ে ওদের সাথে আমার কথা হয়েছিল, দেখলাম কীভাবে পরিকল্পনা মাফিক বাজার থেকে তুলে নিয়ে গিয়ে কোনো অভিযোগও থানায় করেনি। দেখুন, এই ঘটনাটার জন্য দায়ী, আমি প্রথম দিনই বলেছি, পশ্চিমবঙ্গের ঘটনার জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূলের কদর্য সংস্কৃতি। তৃণমূল পশ্চিমবঙ্গকে অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত করেছে। ত্রিপুরায় অভিজিৎ খুনের জন্য দায়ী বিজেপি RSSের কদর্য শাসন। তারা ত্রিপুরাকে অপরাধীদের উল্লাস মঞ্চে পরিণত করেছে বলেই এই যে অভিজিৎ বাবুর বিরুদ্ধে অভিযোগ, কী অভিযোগ? থানায় অভিযোগ করার প্রয়োজন নেই। এটা তালিবানি শাসন থেকে ভয়ঙ্কর শাসন। আমরা তালিবান বলি, এখানে অভিযোগ করার প্রয়োজন নেই। যারা অভিযোগ করবেন তারা থানায় গেলেন না, তারা কি করলেন? অভিজিৎ বাবুকে বাজার থেকে কিডন্যাপ করে তাদের বাড়িতে নিয়ে গেলেন। অভিজিৎ বাবুর স্ত্রীকে ফোন করে বললেন, তুমি এক্ষুনি আসো, আপনি এক্ষুনি আসুন। এলো, আসার পর অভিজিৎ বাবুর স্ত্রীর সামনে অভিযোগকে বেধড়ক মারা শুরু হলো। তার গোপন অঙ্গে বিভিন্ন জায়গায় বুট দিয়ে লাথি মারা শুরু হলো, সারা শরীরে মারলো। স্ত্রীকে বললো, এক্ষুনি 30 লক্ষ টাকা এনে দাও, না হলে তোমার স্বামীকে ছাড়বো না। স্ত্রী কোথা থেকে 30 লক্ষ টাকা এনে দেবে? স্ত্রী আত্মীয় স্বজনদের ফোনে যোগাযোগ করার চেষ্টা করছে। এর মধ্যে মেয়েরে আত্মহত্যা করে যখন দেখলো যে মরে যাচ্ছে, তখন থানায় খবর দিল। থানাও কীরকম থানা, কলকাতা পুলিশ আর ত্রিপুরা পুলিশ সবাই একই। তারাও কী করলো? তার অভিযোগ উল্টে গ্রেপ্তার করলো। ঠিক, অভিযোগকে উল্টে গ্রেপ্তার করলো। এই যে সাহস, অভিযোগ যদি থাকতো থানায় FIR করো। তোমরা মেরে আত্মহত্যা করে লাশ করে থানায় খবর দেবে, থানা তখন বলবে একটা অভিযোগ লিখে দিন, আমরা কাগজ কলমে সব ঠিকঠাক রাখতে হবে। আদালত যদি ডাকে আমরা তো বলবো সব ঠিক আছে, সব ঠিক আছে, এবং তখন অভিযোগ করানো হলো, অ্যারেস্ট হলো। এই তো ঘটনা, ভয়ঙ্কর ঘটনা। এবং এটা শুধু বিচ্ছিন্ন ঘটনা নয়, ত্রিপুরাতে এই ধরনের ঘটনা অসংখ্য ঘটছে। অনেক ঘটনা আমরা জানি না, ভয়ে মানুষ মুখ খোলে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন, ভালো কথা, কিন্তু মুখ্যমন্ত্রী গেছেন, কিন্তু ন্যায় বিচারটাকে নিশ্চিত করবে।
এখন অবধি মাত্র 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী সময়ে কী হবে এবং এটা নিশ্চিত নয়। আমরা বিচার চাই, অভিজিৎ হত্যার বিচার চাই, পিজির আরজি করের ছাত্রীর এই বিরুদ্ধে জঘন্য অপরাধ যারা করে তারা বিচার চায়, এবং সমস্ত নারীরা, সমস্ত মানুষের অধিকার, নারীদের অধিকার আজকে বিপন্ন সারা দেশে। এর জন্য বিরুদ্ধে জনজাগরণ হচ্ছে। এই জনজাগরণ এই ব্যবস্থার বিরুদ্ধে, কারণ সঞ্জয় কিংবা বাকিরা কিন্তু তারা দাবার বোরে মাত্র। তাদেরকে যারা অপরাধী বানিয়েছে, তাদেরকে যারা অপরাধে ছাড়পত্র দিয়েছে, তাদেরকে চিহ্নিত করতে হবে, এই ব্যবস্থাকে চিহ্নিত করতে হবে। ব্যবস্থাকে যারা ধারণ করছে, যারা অপরাধের লালন করছে, পালন করছে, তাদের বিরুদ্ধে আমাদের আক্রোশে ফেটে পড়তে হবে। ঠিক আমরা সেই কথাই বলে শেষ করতে চাই। আরজি কর এবং অভিজিৎ দুটি ক্ষেত্রেই আমাদের খবরদার কথা নয়, স্ট্যান্ড পয়েন্ট একটাই, দোষীদের শাস্তি দিতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে। আজকে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।